সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি। যেমনটা রোজ থাকে, কিছু ইন্টারেস্টিং আপডেট থাকে, কিছু ইন্টারেস্টিং ডিসকাশন থাকে, সব কিছু নিয়ে এই ভিডিওটাও রয়েছে। যেমনটা সুপার কাপ নিয়ে আপডেট উঠে আসছে তেমনটাই কিন্তু শেয়ার করব। বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু সুপার কাপে আমরা দেখতে চলেছি। অ্যান্ড অবশ্যই মোহনবাগানের কালকে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা এবং মোহনবাগানকে নিয়ে আরও একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু মার্কেট থেকে ভেসে আসছে। শুরু করো ভিডিওটা। প্রথম কথা অবশ্যই সুপার কাপকে নিয়ে, কারণ সুপার কাপ 9 তারিখ থেকে শুরু হবে, 16টা টিমের হবে, 12টা আইএসএল ক্লাব তারা সরাসরি খেলবে, 4টে আই লিগ ক্লাব তারা খেলবে এবং আপাতত 5টা আই লিগ ক্লাব তারা নাম লিখিয়েছে এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে মানে লিগ স্টেজে এই যে শনিবারের মধ্যে যা র্যাঙ্কিং থাকবে সেই র্যাঙ্কিং ওয়াইজ 3টে টিম কিন্তু অটোমেটিক্যালি ঢুকে যাবে এবং 4 নম্বর পজিশনের জন্য 4th অ্যান্ড যে 5th টিমটা তারা নাম লিখিয়েছে মানে কনফার্মেশন জানিয়েছে, তারা নিজেদের মধ্যে একটা প্লে অফ ম্যাচ খেলবে, সেখানে যারা জিতবে তারা 4 নম্বর টিম হিসেবে ঢুকবে। বাট কোথাও যেটা আমরা আগে থেকেই জানতাম যে মোহামেডান স্পোর্টিংকে আমরা পাবো না, এটা একটা বিগ লস আমি বলবো। নট অ্যাজ আ বেঙ্গলি ফ্যান, আমি বলবো যে অল ওভার ইন্ডিয়ান ফুটবলে কোথাও মোহামেডান স্পোর্টিংকে কিন্তু অনেকে মিস করবে। তার কারণটা মোহামেডান স্পোর্টিং এবারে যেভাবে খেলছে, যেভাবে 9টা ম্যাচে আনবিটেন থেকেছে এবং যেভাবে লিগ ফাইটে 1 নম্বর পজিশনে বহুদিন থেকে রয়েছে, হয়তো আগামী দিনেও থাকবে, ভালোভাবে থাকবে, সেখানে মোহামেডান স্পোর্টিংকে না পাওয়াটা আমাদের জন্য একটু হলেও ব্যাড লাক। কারণ আইএসএলের একদম নিচের দিকে যে একটা টিম রয়েছে, পাঞ্জাব, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, জামশেদপুর, আমি বলবো তাদের থেকে আই লিগে মোহামেডান স্পোর্টিংয়ের পারফরমেন্স অনেক বেটার। ইভেন যারা ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে পারফরমেন্স, সেটা আমাদের অনেক বেশি করে চোখে লেগেছে। অ্যান্ড এটা নিয়ে আগেও কথা বলেছি যে এটা মোহামেডান স্পোর্টিংয়ের থেকে একটা সেন্সিবল ডিসিশন, যেহেতু তাদের এই টিমটা কন্টিনিউয়াসলি খেলছে, ডুরান্ড কাপ বলো, সিএফএল বলো, আই লিগ বলো, এই যে সেট অফ প্লেয়ার্স রয়েছে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়াররা, তারা কিন্তু কন্টিনিউয়াসলি খেলছে। তো তাদের জানুয়ারি মাসে রেস্ট দরকার, তাদের কোথাও এনার্জিটাকে সেভ করা দরকার এবং সেটা নিয়ে ফেব্রুয়ারি মাসে মাঠে নামা দরকার। তো এটা তাদের জন্য ঠিক ডিসিশন। বাট অ্যাজ আ ফুটবল ফ্যান অর অ্যাজ আ বাংলার ফুটবল ফ্যান, আমি বলবো যে আমরা মোহামেডান স্পোর্টিংকে কিন্তু খুব বাজেভাবে মিস করব। দ্বিতীয় যেটা রয়েছে সুপার কাপকে নিয়ে কথা, সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং ব্যাপার যে একদিকে সুপার কাপ চলবে, অপরদিকে কিন্তু আমাদের এফসি এশিয়ান কাপ রয়েছে। সো আগে থেকেই জানতাম যে আমাদের যারা ইন্ডিয়ান স্টার প্লেয়ার তাদের আমরা পাবো না, বাট সেই জায়গাটা কোথাও রিকভারি করে দেওয়ার জন্য বা সেই জায়গাটা ফ্যান এনগেজিং করার জন্য বা ক্লাবগুলোকেও ভালো পারফরমেন্স করতে দেওয়ার জন্য এআইএফএফ থেকে বা এফএসডিএল থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 6 জন বিদেশিকেই কিন্তু ক্লাবগুলো খেলাতে পারবে। ফার্স্ট 11 যেখানে 4 জন বিদেশির নিয়ম ছিল, সেটা কিন্তু 6 জন বিদেশিতেই রাখতে পারবে ক্লাবগুলো। এটা একটা বড় অ্যাডভান্টেজ, কারণ যে দুজন আমি বলবো যে প্লেয়ারের একটা শর্টেজ হয়তো মানে অ্যাভারেজ যদি ক্লাবগুলোকে দেখা যায়, অ্যাভারেজ হয়তো 2-এর শর্টেজ হবে, কারণ যেমন সব ক্লাব থেকে প্লেয়ার রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল টিমে থাকবে না, আবার তেমন কিছু ক্লাব রয়েছে যে ক্লাবের হয়তো ফার্স্ট 11-এর মোর দ্যান 2 প্লেয়ার্স, 3 জন বা 4 জন অবধি প্লেয়ার হয়তো ন্যাশনাল টিমে থাকবে। তো সেই জায়গাটাকে আমি বলবো কভার করে দেওয়া যাবে। তবে হ্যাঁ, এমনও সিচুয়েশন অনেক ক্লাবের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে যে প্রপারলি বিদেশিদেরকে ইউটিলাইজ করা খুব চাপের ব্যাপার। যেমন কেরালার ক্ষেত্রে ফরওয়ার্ডের সংখ্যা বেশি, মোহনবাগানের ক্ষেত্রে ফরওয়ার্ডের সংখ্যা বেশি, বাট হয়তো সেখানে কোচ বা কোচিং স্টাফ তারা কিছু একটা ইকুয়েশন বার করবে এবং এটা কোথাও ফ্যানেদের জন্য আরও বেশি এনগেজিং লাগবে যে 6 জন বিদেশিকেই মাঠে দেখতে পাওয়া যাবে প্রথম থেকে এবং সেটা টিমগুলো আরও বেশি কম্পিটিটিভ হয়ে উঠবে। তো দেখা যাক সেখানে কী হয়। বাট আমি যেটার দিকে মেনলি তাকিয়ে রয়েছি সেটা হচ্ছে যে হ্যাঁ, বিদেশি তো দেখতে পাবো বেশি সংখ্যা, এটা ঠিক কথা, বাট কোথাও আমাদের যারা ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে বিশেষ করে আইএসএল ক্লাবগুলোতে, যেই ক্লাবগুলো থেকে ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়াররা আমাদের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে চলে যাবে, তাদের যে ভ্যাকেন্ট পজিশনটা রয়েছে সেখানে কোন ইয়াং প্লেয়াররা আসছে, কোন রিজার্ভ টিম থেকে বা বেঞ্চ থেকে প্লেয়ারটা এসে একটা অসাধারণ টুর্নামেন্ট খেলে যাচ্ছে, এটার দিকে আমি তাকিয়ে থাকবো। অবশ্যই বিদেশিদের খেলা ভালো লাগে, সব কথাই ঠিক আছে, তারা হয়তো এসে শক্তিটাও টিমের বাড়িয়ে দেবে, 6 জন থাকা মানে অবভিয়াসলি স্ট্রেংথ যাদের ভালো তাদের তো আরও বেটার হয়ে যাবে। বাট আমি কোথাও না তাকিয়ে রয়েছি যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো খুব একটা চান্স পায় না, যাদের মধ্যে পটেনশিয়াল রয়েছে, তাদের জন্য একটা কোথাও বিরাট বড় মঞ্চ সুপার কাপটা হয়ে উঠতে পারে। সো দেখা যাক কোন কোন প্লেয়ার এখান থেকে নতুন করে আবারও ইন্ডিয়ান ফুটবলে তাদের নিজেদের জাত চেনাতে শুরু করে। নেক্সট অর লাস্ট অবশ্যই কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে বলার মতো দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে কালকের ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, এবং দেখো ম্যাচ প্রিভিউ অবশ্যই কালকে আসবে, আরও ডিটেলসে শেয়ার করতে পারবো। তার আগে যদি ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে কথা বলি, যেমন প্রথমটা হচ্ছে চোট আঘাত। অলরেডি মোহনবাগানে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার তারা চোট আঘাতের জন্য লাস্ট কয়েকটা ম্যাচে বিভিন্নভাবে মিস করেছে। কেউ একটা ম্যাচ, কেউ দুটো ম্যাচ, কেউ 5টা ম্যাচ, কেউ হয়তো ম্যাচের মাঝখানে তার জন্য সাফার হয়েছে। এবং যদি পার্টিকুলার বলি একটা প্লেয়ারের কথা, দিমিত্রি পেত্রাতস লাস্ট 1 মাসের ওপর কিন্তু মাঠে নেই। সেখানে মোহনবাগান 5টা ম্যাচ খেলেছে এবং জিতেছে একটা মাত্র ম্যাচ, সেটাও কিন্তু হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে একদম বটম অফ দ্য টেবিলের একটা টিমকে হারাতে পেরেছে এবং ওড়িশার বিরুদ্ধে ড্র করেছে। এবং এএফসি কাপে যে 3টে ম্যাচ খেলেছে সেই 3টে ম্যাচের মধ্যে একটা তো পুরো জুনিয়র টিম গিয়েছিল, বাকি যে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ ছিল সেই দুটো ইম্পর্টেন্ট ম্যাচই কিন্তু মোহনবাগান
হেরেছে। তো কোথাও দিমিত্রি পেত্রাতসের যে ইনভলভমেন্টটা, দিমিত্রি পেত্রাতসের যে টিমের সাথে একটা ব্যাপার রয়েছে, একটা টেলিপ্যাথি রয়েছে, সেটা কোথাও মোহনবাগান কোচ কিন্তু মিস করেছে। যেই প্লেয়ারটা থাকা মানে কোথাও একটা চালিকা শক্তি সামনে কিন্তু অটোমেটিক্যালি অন থাকে। আমি বলবো যে দিমিত্রি পেত্রাতস সামনে যে রোলটা প্লে করে, যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিগুলো দেখায়, এটা কোথাও আমরা মিস করেছি এবং সম্ভবত কালকের ম্যাচে দিমিত্রি কিন্তু ফিরতে চলেছে। এরপর যদি কথা বলি হুগো বুমোর কথা, লাস্ট ম্যাচে চোট পেয়েছিল, সেভাবে খুব একটা সিরিয়াস না, কালকের ম্যাচে কিন্তু হুগোকে পাওয়া যাচ্ছে। নেক্সট অবশ্যই অ্যান্ড্রু থাপা, তার কনুয়ে চোট ছিল, সেটা নিয়ে কালকের ম্যাচ খেলতে হবে, কারণ ওই পজিশনটাতে আর কোনো প্লেয়ার নেই। গ্লেন মার্টিন্স কিন্তু চোটের জন্য পুরোপুরিভাবে আপাতত বাইরে, ইভেন সাহাল আব্দুল সামাদও, এবং সেই জায়গাটা আমার মনে হয় দিমিত্রি পেত্রাতস ফিরে যাওয়ার পর খুব একটা অসুবিধা হবে না। সাহাল আব্দুল সামাদের পজিশনটাতে হুগো বুমো চলে যাবে এবং পেত্রাতসকে আমরা অনেক বেশি ওপেন রোলে দেখব। মনভীর সিং এই প্লেয়ার, এই পজিশন বা তার যে কন্ট্রিবিউশন, মোহনবাগানের যে মোমেন্টামটা চলছিল, যে উইনিং মোমেন্টাম চলছিল, সেখানে কিন্তু বিরাট বড় কন্ট্রিবিউশন মনভীর সিংয়ের ছিল। মনভীরও ছিটকে যাওয়ার পর থেকে কিন্তু ওই পজিশনটাতে একটু হলেও সফল হয়েছে, বা কোথাও প্রপার যে ব্যাকআপ প্লেয়ার, যে কখনো আশিস রায়ের বদলে মনভীর আসছে, কখনো মনভীরের বদলে আশিস রায় আসছে, এই যে অপশনটা ডান দিকে ছিল, সেখানে একটু হলেও প্রবলেম থেকেছে। তো সেই প্রবলেমটা কলকে মিটতে যাচ্ছে। তো ম্যাক্সিমাম যে প্লেয়াররা চোটের জন্য বাইরে ছিল, তারা কিন্তু ফিরতে যাচ্ছে। কেবলমাত্র সাহাল আব্দুল সামাদ এবং গ্ল্যান মার্টিন্স, তাদের আপাতত কিন্তু ফেরার সম্ভাবনা সেভাবে নেই। লঙ্গার সিজনে, লঙ্গার টার্গেটে যখন প্লেয়ারদের রিকভারি সেশন চলে, তখন কিন্তু দু একটা এরকম ম্যাচ কিছু কিছু প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হয়। আধা ফিট অবস্থায় খেলতে নামলে সেটা আরও বেশি ডেঞ্জার হতে পারে। ইভেন কালকে আমি যদি সেকেন্ড কথা বলি, সেটা অবশ্যই কিন্তু ওয়ান ফেরান্দো কিন্তু কালকে সাইড লাইনে থাকছে না, কারণ লাস্ট ম্যাচটা ওড়িশার বিরুদ্ধে একদম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ঝামেলার জন্য লাল কার্ড দেখতে হয়েছিল ফেরান্দোকে, এবং সেই কারণে কিন্তু আগামীকালের ম্যাচে সাইড লাইনে ক্লিফোর্ড মিরান্ডা থাকবে। তবে অবশ্যই টিম ফরমেশন বলো, স্ট্র্যাটেজি বলো, সব কিছু ফেরান্দো তৈরি করে দেওয়া থাকবে, এবং আজকে ডিজিটাল যুগে একজন কোচের বাইরে থেকে নির্দেশ দেওয়াটা বা টিমকে প্রপার ওয়েতে খেলানোটা খুব একটা টাফ ব্যাপার না। তো কোচ থাকুক না থাকুক, আই হোপ পারফরমেন্সে খুব একটা ভাটা পড়বে, যেটা একটা সময় আমরা কেরালার ক্ষেত্রেও দেখছিলাম, সাইড লাইনে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, বাট তাদের পারফরমেন্স যে হাই লেভেলে থাকছিল, এটা বলাই বাহুল্য। নেক্সট যে ব্যাপারটা, সেটা অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের কিন্তু পুরো টিম ফিট রয়েছে, ফরেনার বলো, ডোমেস্টিক প্লেয়ার বলো, পুরো টিম ফিট রয়েছে, এবং কালকে তারা ফুল টিম নিয়ে নামছে, কোনো রকম চোট আঘাত কার সমস্যা কিচ্ছু নেই। এবং কোথাও নর্থ ইস্টের মাঠে, কোথাও গুয়াহাটিতে নর্থ ইস্টকে হারানো কিছুটা হলেও চাপ হতে পারে, বাট সেখানে কতটা সেফ ফুটবল মোহনবাগান খেলে, যে আলটিমেট গোল কনসিড না করে, যেটা আমরা আগের ম্যাচেও দেখেছিলাম, যে শুরুতে দুটো গোল কনসিড করা, এই জায়গাটা সবার আগে কিন্তু ফেরান্দো তিনি চাইবেন যে ডিফেন্স লাইনটাকে ঠিকঠাকভাবে রাখতে এবং সেখানে গোল না খাওয়া, এই ব্যাপারটাকে শুরু থেকে প্রায়োরিটি দিতে। সেটা যদি হয়, তাহলে আমি বলবো যে ফার্স্ট হাফ যদি গোললেস থাকে, সেকেন্ড হাফে কিন্তু চেঞ্জড মোহনবাগান কোথাও ম্যাচটা উইনারের জন্য যা কিছু তাস রয়েছে সেই তাস মাঠে ফেলে দেবে। অ্যান্ড লাস্ট যেটা মোহনবাগানকে নিয়ে বলা রয়েছে, সেটা অবশ্যই কালকে আমি কিছুটা হলো হিন্টস দিয়েছিলাম, যে এই যে আনোয়ার আলীকে না পাওয়া, আনোয়ার আলী লং টাইমের জন্য মাঠের বাইরে থাকা, এখানে মোহনবাগান কিন্তু রিপ্লেসমেন্ট খোঁজার জন্য মরিয়া হয়ে উঠবে। এবং সেখানে যে নামগুলো বলেছিলাম, তার মধ্যে একটা নাম ভাই বহু জায়গা থেকে কিন্তু শেয়ার হচ্ছে, তার রিউমার কিন্তু স্ট্রংলি বেরিয়ে আসছে, তার রিপ্রেজেন্টেটিভের সাথে নাকি মোহনবাগানে অলরেডি কথাবার্তা শুরু হয়েছে, বাট এখনও অবধি কোনো অথেন্টিক জায়গা থেকে এটাকে বলা হয়নি। বাট ইয়েস, মোহনবাগান যে একজন প্লেয়ারকে ডেসপারেটলি চায়, মোহনবাগান যে কোথাও আনোয়ার আলীর পরিবর্তে একজনকে চায়, এটা বহুদিন থেকে ফিল হচ্ছে। এবং কালকে বলা নামগুলোর মধ্যে থেকে কিন্তু চিংলেনসানা সিং, হায়দ্রাবাদ এফসি নির্ভরযোগ্য ডিফেন্ডার, তার নামটা খুব স্ট্রংলি বেরিয়ে এসছে, খুব স্ট্রংলি রিউমার্ড হচ্ছে। দেখা যাক সেটা কতটা ঠিক হয়, কতটা সত্যি এখন থেকে মোহনবাগান ডেসপারেটলি তার জন্য যাচ্ছে। আর দ্বিতীয় যেটা ব্যাপার, যে দেখো অলরেডি হায়দ্রাবাদের উপর কিন্তু একটা ট্রান্সফার ব্যান রয়েছে। এবার এই ট্রান্সফার ব্যানটা যতদিন থাকবে, ততদিন কিন্তু হায়দ্রাবাদের জন্য সমস্যা এটাই, যে প্লেয়ার ছাড়তে তো অসুবিধা নেই, প্লেয়ার ইজিলি বেরোতে পারবে, প্রবলেম হবে না। ট্রান্সফার ব্যান প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়, নতুন প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হয়, সেই জায়গাটা তাদের কিন্তু ব্যান লেগে রয়েছে। তো প্লেয়ার ছাড়ার ক্ষেত্রে তাদের হয়তো প্রবলেম হবে না, কিন্তু এখানে কোথাও চিংলেনসানা সিংকে ছেড়ে দেওয়া মানে তাদের কিন্তু একজন প্লেয়ার লাগবে ব্যাকআপ হিসেবে। যদি নিম দর্জি ফার্স্ট টিম ডিফেন্ডার হয়েও যায়, তাহলে কিন্তু একজন ব্যাকআপ ডিফেন্ডার লাগবে, সেটা তারা অন্য কোনো ক্লাব থেকে নিয়ে আসতে পারবে না। এবং তাদের যদি জুনিয়র টিম কিছু থাকে, সেখান থেকে প্রমোট করতে পারবে, বাট অন্য কোনো ক্লাব থেকে তারা নিয়ে আসতে পারবে না। যদি এই জায়গাটা তারা মনে করে যে ঠিক আছে, এই জায়গাটা তারা সেটেল করে নেবে, তাহলে কোথাও সানার জন্য হয়তো মোহনবাগানের সাথে তাদের ইন ফিউচার একটা নেগোসিয়েশন হতে পারে। বাট এটাও ফ্যাক্টর যে সত্যি হায়দ্রাবাদ এফসির কিন্তু একটা ভালো রকম টাকার দরকার রয়েছে। এর আগে নেস্টার গর্ডেলের জন্য, পরে ওকবেচের জন্য তারা পরপর দুটো ট্রান্সফার ব্যান কনসিড করেছে, সেটা লিফট করার জন্য, মানে তাদের স্যালারি দেওয়া প্লাস ফাইন দেওয়া, এর জন্য কিন্তু তাদের একটা ভালো
পরিমাণে টাকা লাগবে, তো তার জন্য তাদের বেশ কিছু প্লেয়ারকে যদি মার্কেটে তারা অ্যাভেলেবেল করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে হায়দ্রাবাদ এফসির যে ট্রান্সফার ব্যানের প্রবলেমটা রয়েছে সেটা ইমিডিয়েটলি উঠে যাবে। যেখানে আমি বলবো চিংলেনসানা সিংয়ের কথা, মোহাম্মদ ইয়াসিরের কথা, হিতেশ শর্মাদের কথা, যাদেরকে মার্কেটে অ্যাভেলেবেল করলে, সাহিল টাবোরা, এই ধরনের প্লেয়ারদের মার্কেটে অ্যাভেলেবেল করলে আমার মনে হয় কোথাও হায়দ্রাবাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো মিটে যাবে। কারণ একটা না একটা সময় তুমি তো ভাই প্লেয়ার রিলিজ করবে, বিকজ রাইট নাও হায়দ্রাবাদ এফসি ইজ অলমোস্ট আ ফিডার ক্লাব। প্রতি সিজনে আমরা দেখেছি হায়দ্রাবাদ থেকে কোনো না কোনো হাই প্রোফাইল একটা ফুটবলার, ইয়াং ইন্ডিয়ান ট্যালেন্ট, তারা কিন্তু বেরিয়ে গেছে, তাদেরকে তারা রাখতে পারেনি এবং সেইগুলো ম্যাক্সিমাম টাইমের রেকর্ড ট্রান্সফার ফিতে কিন্তু ক্লাব সেই মুভগুলো কমপ্লিট করেছে। তো সেটা যদি এই জানুয়ারি মাসে তারা ওপেন করে গেটটাকে, তাহলে মনে হয় তাদের যে ফিনান্সিয়াল প্রবলেমটা রয়েছে সেখান থেকে তারা কিছুটা হলেও রিকভার করতে পারে। বাট মোহনবাগানের ক্ষেত্রে যেটা মেন প্রায়োরিটি, যে ভাই আনোয়ার আলীর পরিবর্তে একজন ডিফেন্ডারকে কিন্তু নিয়ে আসতেই হবে। তো সেই ক্ষেত্রে কী হবে, যে দুজন কোয়ালিটি সেন্টার ব্যাক কিন্তু ফেরান্দো তিনি হাতে পেয়ে যাবেন, যেটার সুযোগ আমার মনে হয় না এই জানুয়ারির যে উইন্টার ট্রান্সফার উইন্ডো রয়েছে সেখানে হাতছাড়া করতে চাইবে ওয়ান ফেরান্দো। এবার দেখা যাক কী হয়, কতটা সত্যি হয় সব কিছু বেরিয়ে আসে, নাকি অন্য কোনো প্লেয়ারের পেছনে মোহনবাগান ফাইনালি মুভ করে, নাকি ওয়ান ফেরান্দো, অনেক কিছুই হতে পারে। দেখা যাক কী হয়। এই ভিডিওটা এ অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে রয়েছে, সেখান থেকে সেটাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।